আজ মূল পর্বে যাওয়ার আগে কমেন্ট বক্সে পাওয়া আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে নিন। ছুটি, প্রভিডেন্ট ফান্ড, ই পেনশন সংক্রান্ত যে প্রশ্নগুলি পেয়েছি সেগুলি তুলে রাখলাম আমার পরবর্তী কতগুলি পর্বের জন্য। আমার প্রথম পর্বে সার্ভিস বুকে লিভের উল্লেখ করা নিয়ে প্রশ্নের উত্তরে বলছি, লিভ রেজিস্টারে সব ধরনের ছুটি বিস্তারিতভাবে উল্লেখ করতে হয়, তবে মেডিকেল লিভ, হাফ পে লিভ ইত্যাদি বিষয়গুলি সার্ভিস বুকের পিছনের দিকে লিভ অ্যাকাউন্টে বিস্তারিতভাবে লিখতে হয়। এর থেকে মেডিকেল লিভ অংশটি সংক্ষেপে সার্ভিস বুকের 9 নম্বর কলমে লেখা প্রচলিতভাবে সিদ্ধ। এ বিষয়ে বিস্তারিতভাবে পরবর্তী কোনো পর্বে আলোচনা করব। মদন বিশ্বাস সহ অনেকেই বিয়ের জনিত কারণে ইনক্রিমেন্ট লস নিয়ে প্রশ্ন করেছেন। আশা করছি আজকের মূল পর্বে আপনাদের উত্তর পেয়ে যাবেন। সমীর পাণ্ডে সহ অনেকেই জানতে চাইছেন কোনো কারণে ওভারড্রান হলে কিভাবে ফেরত দিতে হয়। এ প্রসঙ্গে জানাই, বহু পুরনো ওভারড্রান হলে তার টিআর ফর্মের মাধ্যমে ফেরত দেওয়াটাই শ্রেয়। তবে একই অর্থবর্ষের ওভারড্রলের ক্ষেত্রে বিদ্যালয় প্রধান ওএসএমএস ব্যবস্থায় অনলাইনে রিকুইজিশন জমা দেওয়ার সময় ওভারড্রান কলামে এর মাধ্যমে এক বা একাধিক ইনস্টলমেন্টে সরাসরি কেটে নিতে পারেন। তবে এই তথ্যটি আলাদাভাবে লিখে রাখা দরকার। সুভাষচন্দ্র মণ্ডল সহ অনেকেরই একটি জিজ্ঞাসা আছে রোপার অপশান সম্পর্কে। এক্ষেত্রে নিয়মটা হলো, রোপা যে তারিখে লাগু হয় তারপরে যিনি যোগদান করেছেন তাকে অপশান দিতে হয় না। একটা সহজ উদাহরণ দিই। রোপা 19 প্রকাশিত হয়েছে 2019 সালে, কিন্তু লাগু হয়েছে 1/1/2016 থেকে। এক্ষেত্রে যারা 2016 থেকে 2019-এর মধ্যে যোগদান করেছেন তারা যোগদানের সময় রোপা 2019 অনুসারে বেতন পেলেও তাদের যোগদানের তারিখ 1/1/2016 পরে হওয়ার জন্য অপশান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার প্রাথমিক বেতন রোপা 2019 অনুযায়ী রিফিক্স হবে। রমা সিনহা জানতে চেয়েছিলেন, তিনি 25 বছর চাকরি করছেন কিন্তু এখনও বিএড করতে পারেননি। এখন বিএড করতে চাইলে কি হবে? এর উত্তরে জানাই, চাকরির একাদশ বছরেই আপনি ট্রেন্ড হিসেবে গণ্য, তাই বিএড করার কোনো প্রয়োজনই নেই, করলে কোনো আর্থিক লাভও নেই। আমার আগের এপিসোডে ওয়াসেল ইসলাম একটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক মন্তব্য করেছেন আমার ওই এপিসোডটির প্রাসঙ্গিকতা নিয়ে। কারণ এখন আর কেউ আনট্রেন্ড হয়ে যোগদান করেন না। ঠিকই, এই কথাটি আমি ভিডিওতেও বলেছি। স্বীকার করছি, বর্তমান প্রজন্মের শিক্ষকদের কাছে ওই পর্বটি অপ্রাসঙ্গিক। তবে স্যার, আপনাকে একটু ফিরে যেতে বলছি কয়েক দশক আগে, যখন বেতন প্রদান ব্যবস্থা আধুনিক ছিল না। পুরো ব্যবস্থাটাই ছিল ম্যানুয়াল। বুঝে বা না বুঝে বিদ্যালয়ের করণিক বা প্রধান শিক্ষক বেতন হিসেবে যা দাবি করতেন সেটাই ডিআই অফিস দিয়ে দিত স্কুলের স্যালারি অ্যাকাউন্টে। কারণ এত বিপুল সংখ্যক তথ্য যাচাই করার মতন পরিকাঠামো ডিআই অফিসে ছিল না। কিন্তু সার্ভিস বুকে বেতনের তথ্য নিয়মানুবর্তিতা না হলে শিক্ষককে ভুগতে হবে পেনশন পড়বে, বুঝিয়ে দিতে হবে পাওনা গন্ডা। এ দায় যেন তার। এদিনের অনেকেই আজ কর্মরত বরিষ্ঠ শিক্ষক বা শিক্ষাকর্মী। অবসর প্রান্তে ভোগান্তির সেই ট্র্যাডিশন কিন্তু আজও চলছে। সত্যিটা হলো কি জানেন, বেতন সংক্রান্ত জটিল নিয়মের কানাগুলিতে অনেকেই ঢুকতে যান না। নেহাত ঠেকায় না পড়লে তাদের সঠিক পথ দেখানোটাই আমার উদ্দেশ্য। ধন্যবাদ। আজ মূল পর্বে যাওয়ার আগে জানিয়ে রাখি, এটি একটি বিশেষ ক্ষেত্র। এর পিছনে রয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের একটি বিশেষ নির্দেশিকা, যা এই স্ক্রিনে দেখানো হলো। এই নির্দেশিকা সেই সব আনট্রেন্ড শিক্ষক 2006 সাল থেকে 2009 সালের সময়কালে যোগদান করেছিলেন, কিন্তু নানা জটিলতায় যোগদানের পর নির্ধারিত 4 বছর সময়কালে বিএড উত্তীর্ণ না হওয়ায় ইনক্রিমেন্ট খুইয়েছেন। তাদের ওই হারানো ইনক্রিমেন্টগুলির পুনরুদ্ধার সম্পর্কিত এই নির্দেশিকায় বলা হচ্ছে, 1/1/2013 থেকে 1/7/2015 সময়কালে
যেসব শিক্ষক বিএড উত্তীর্ণ না হয় ইনক্রিমেন্ট পাননি, তারা ওই ইনক্রিমেন্টগুলি পাবেন। এই ইনক্রিমেন্ট পুনরুদ্ধারের পদ্ধতি এখানে ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো। স্টেপ 1, সংশ্লিষ্ট শিক্ষক বিদ্যালয় প্রধানের কাছে এই নির্দেশিকাটি উল্লেখ করে বিদ্যালয়ের কাছে একটি আবেদন করবেন। আবেদনপত্রের নমুনাটি দেওয়া হলো। কি লিখবেন? মাননীয় প্রধান শিক্ষক, বিদ্যালয়ের নাম ও ঠিকানা, শিক্ষা দপ্তরের নথি নম্বর 118-AC/10M-29/16 অনুযায়ী ইনক্রিমেন্টের পুনরুদ্ধার। মহাশয়, আমি নিম্ন স্বাক্ষরকারী এই বিদ্যালয়ের এত তারিখ থেকে শিক্ষক পদে কর্মরত। নির্ধারিত সময়ের মধ্যে বিএড উত্তীর্ণ না হওয়ায় এই সময়কালে আমার অ্যানুয়াল ইনক্রিমেন্ট বন্ধ ছিল। উল্লিখিত নির্দেশ অনুযায়ী এগুলি পুনরুদ্ধারের যথাবিহিত ব্যবস্থা গ্রহণের জন্য আপনার কাছে একান্তভাবে আবেদন করছি। ধন্যবাদ সহ বিনীত শিক্ষকের স্বাক্ষর। স্টেপ 2, বিদ্যালয়ের প্রধান বিষয়টি পরিচালন সমিতির সভায় জানিয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন ও সিদ্ধান্তের কপি সহ বিষয়টি সংশ্লিষ্ট ডিআইকে জানাবেন। ফরওয়ার্ডিং চিঠিতে তিনি অবশ্যই সংশ্লিষ্ট সময়কালে ওই শিক্ষকের ড্রন ও অ্যাডমিসিবল বেসিক পের একটি তালিকা দেবেন। চিঠির সাথে দেবেন শিক্ষকের অ্যাপ্রুভাল কপি, পরিচালনা সমিতির সিদ্ধান্তের কপি, আর ওই সময়কালে তিনি যে ইনক্রিমেন্ট পাননি তার যে কোনো একটি প্রমাণ। এবারে স্টেপ 3, সংশ্লিষ্ট ডিআই বা এডিআই শিক্ষকের আবেদনের অনুকূলে একটি নির্দেশ দেবেন। এই নির্দেশটি অবসরকালে সংশ্লিষ্ট শিক্ষকের একটি অতি প্রয়োজনীয় নথি। একই সাথে তিনি ওএসএমএস ব্যবস্থার মাধ্যমে শিক্ষকের বেসিক পে পরিবর্তন করার ব্যবস্থা নেবেন। এরূপ একটি নির্দেশ পরবর্তী স্ক্রিনে দেখালাম। স্টেপ 4, লস্ট ইনক্রিমেন্ট ফিরে পাওয়ার পর বিষয়টি সার্ভিস বুকে সঠিকভাবে লিখে রাখা অত্যন্ত জরুরি। না হলে ভবিষ্যতে পেনশন আবেদনের সময় জটিলতা তৈরি করবে। পরবর্তী অংশে দেখাবো সেটি কিভাবে লিখতে হয়। বিএড জনিত কারণে হারানো ইনক্রিমেন্ট তো না হয় পাওয়া গেল, কিন্তু এই বিষয়টি সার্ভিস বুকে কিন্তু উল্লেখ করাটা জরুরি। সেটি কিভাবে করা হবে এখানে একটি উদাহরণ দেওয়া হলো। সার্ভিস বুকের পাতাটি হিস্ট্রি অফ সার্ভিস পাতায় শিক্ষকের নাম, তার স্কেল অফ পে, যাবতীয় যা লেখা থাকে। এই যে অংশটি, এই ব্র্যাকেট দেওয়া আছে, এই অংশটি তার রেস্টোরেশনের আগের অংশ, যখন তার বেতন রেস্টোর হয়নি। তারপরে ডিআইয়ের কাছে আবেদন করার ফলে ডিআইয়ের অনুমোদন পাওয়া গেছে, তারপরে সেটি রেস্টোরড হয়েছে এবং এখানে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে, রেস্টোরেশন অফ লস্ট ইনক্রিমেন্ট বাই ডিএসি মেমো নাম্বার, ডিআই মেমো নম্বর ইত্যাদি ইত্যাদি। এবারে এখানে রিভাইজ পে কী হবে, 1/1/13 থেকে কি হবে সেইটা এখানে লেখা রয়েছে। এই দেখুন, এখানে 20,860 টাকা 1/7/17 এটা হিসাব মতন পাওয়া গেল, রেস্টোরড হলো এবং এটি এখানে লেখা হলো 1/7/17 20,860 টাকা রেস্টোরেশন অফ লস্ট ইনক্রিমেন্ট। পেটা রিভিশন হলো। পেটা রিভিশন হওয়ার পর তার পে কী হলো সেটা এখানে লেখা হয়েছে এবং এদিকে বিফোর রেস্টোরেশন এবং আফটার রেস্টোরেশন চিহ্নিত করে দেওয়া হলো। হারানো ইনক্রিমেন্ট না হয় এবার পাওয়া গেল, কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে এই ফিরে পাওয়া ইনক্রিমেন্টগুলোর জন্য যে এরিয়ার টাকা পাওনা, সেই এরিয়ার টাকা আমরা কিভাবে ক্লেম করব। এটি কিন্তু নির্দিষ্ট এরিয়ার ক্লেমের ফরম্যাট। এই ফরম্যাটে আমাকে অ্যাডমিসিবল এবং ড্রন বেসিসে হিসাব করতে হবে। আমাদের যে উদাহরণ আছে সেখানে জুলাই 2013 থেকে করা আছে। জুলাই 2013-তে তার অ্যাডমিসিবল অর্থাৎ রেস্টোরেশনের পর তার বেসিক পে 19,080 টাকা এবং আগে ছিল, যেটি রেজিস্ট্রেশনের আগে ছিল 18,520 টাকা। মেডিকেল আগে ছিল 300 টাকা, এখনও 300 টাকা। এবার দেখুন পুরো হিসাবটা কিন্তু এখানে হয়ে গেল। এবারে আমি স্ক্রল করে করে যাচ্ছি, দেখুন এই প্রতি মাসে বিভিন্ন ডিএর সময় ডিএ রেট চেঞ্জ হয়েছে। প্রতি মাসে অ্যাডমিসিবল, ড্রন এবং ডিফারেন্স কত, অ্যাডমিসিবল, ড্রন এবং ডিফারেন্স কত প্রতি মাসে, এই হিসাবটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে একটি বিষয় উল্লেখ করার যে এই
10 ইয়ার্স এফেক্ট উনি পেয়েছেন নভেম্বর 2017, 15ই নভেম্বর 2017 থেকে। অর্থাৎ অ্যাডমিসিবল যে অ্যামাউন্টটা সেটি কিন্তু একটু ভাঙা হবে, ড্রনের অ্যামাউন্টটাও কিন্তু একটু ভাঙা হয়েছে, এটা কিন্তু পেয়েছেন, কাজে এই অ্যাডমিসিবল অংশটাও কিন্তু ভাঙা হবে, অর্থাৎ যেটা পুরো মাসের বেসিক পে সেটি হবে না। এবারে আস্তে আস্তে যদি আমরা নেমে যাই, এবারে সব শেষে দেখুন দেখাচ্ছে টোটাল অ্যাডমিসিবল কত, ড্রন কত এবং ডিফারেন্স কত, অর্থাৎ তার মোট পাওনা এখানকার যে হিসাব হচ্ছে 1,18,098 টাকা। এর সাথে কিন্তু একটি অ্যানেক্সার দিতে হবে। অ্যানেক্সারটি এই টাইপের, দেখুন এখানে নেম অফ দি স্কুল, স্কুলের নাম এবং অ্যানেক্সারের এই ফরম্যাটটি দেওয়া আছে। টোটাল বেসিক পে অ্যাডমিসিবল এত, ড্রন এত, ডিফারেন্স এত, ডি এর অ্যাডমিসিবল এত, ড্রন এত, ডিফারেন্স এত, নেট এত এবং টোটাল 1,18,098 টাকা। এটি কিন্তু সম্পূর্ণ অ্যানেক্সার ফরম্যাট। এবং এখানে লিখতে হবে রিজন ফর এরিয়ার, কী কারণে এই এরিয়াটা, লস্ট ইনক্রিমেন্ট ফর নন কমপ্লিশন অফ বিএড, এবং এখানে যা নিয়ম আছে বাইর মেমো নাম্বার এখানে লিখতে হবে এবং বাকি সাধারণ কথা এখানে লিখতে হয়, যেগুলি এখানে লেখা আছে। বলে রাখি, এই বিপুল পরিমাণ অর্থ কিন্তু অনেক মাস্টারমশাই পেয়ে গেছেন, কিন্তু অনেকে এখনও পাননি, অনেকে এখনও রেস্টোরেশন পর্বটা হয়নি, অনেকে রেস্টোরেশন পর্ব হয়ে গেলেও এরিয়ার কিন্তু এখনও পাননি। তার কারণ হচ্ছে এই হিসাব তারা এখনও জমা দিতে পারেননি। যারা হিসাব জমা দিতে পেরেছেন তারা কিন্তু এই পরিমাণ অর্থ কিন্তু অলরেডি পেয়ে গেছেন। আশা করব যে যারা এখনও এটা করে উঠতে পারেননি তারা করে নেবেন এবং তাদের যে প্রাপ্য বকেয়া অর্থ সেই অর্থটা তারা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই পর্ব আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।